আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, মাধ্যমিক 2026-এর জন্য 50টি অতি গুরুত্বপূর্ণ 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আজকে আমরা 1 থেকে 10 পর্যন্ত 10টি প্রশ্ন এবং তার উত্তর আমরা জানব। বন্ধু, এই প্রশ্নগুলি তোমাদের প্রশ্নপত্রে 4-এর দাগে থাকবে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক প্রশ্ন এবং তার উত্তরগুলি। বন্ধু, প্রথম প্রশ্নটি বলছে, কোনো মূলধনের বার্ষিক 6.14% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? তাহলে আমাকে এখানে সময়টা বার করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে মূলধন সেটাকে আমরা বড় হাতের পি দিয়ে চিহ্নিত করি। তাহলে মূলধন পি সমান হচ্ছে এক্স টাকা, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, সুদে আসলে দ্বিগুণ হবে মানে সেক্ষেত্রে আমরা কি পাবো? সুদটাও পাবো, সুদটাকে আমরা আই বলি, তাহলে সুদটাও পাবো হচ্ছে এক্স টাকা। বেশ, আচ্ছা এবার হচ্ছে বন্ধু সুদের হার। এই সুদের হারটাকে আমরা বড় হাতের আর দিয়ে চিহ্নিত করি। এখানে সেটা দেওয়া আছে 6.14%। এই পূর্ণটাকে যদি ভাঙি, 4 6 24 যোগ 1 অর্থাৎ 25/4%। বেশ, তার নিচে বন্ধু সময়টাকেই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সময় সমান হচ্ছে, আমরা ধরে নিলাম যে ক্যাপিটাল টি ধরি। বেশ, এবং আমরা প্রত্যেকে জানি যে সরল সুদের ক্ষেত্রে আই সমান হয় পি আর টি বাই 100। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আই সমান কত দেওয়া আছে বন্ধু? এক্স টাকা। তাহলে আয়ের জায়গায় আমরা বসাবো এক্স সমান হচ্ছে পি আর টি। পিটা হচ্ছে এক্স, আরটা হচ্ছে এই যে 25/4, আর টিটা টি থাকবে। তাহলে পিটা হচ্ছে এক্স, আর হচ্ছে সুদের হার সেটা হচ্ছে 25/4%, আর টিটা আমাকে বার করতে হবে, টি থাকলো বাই হচ্ছে 100। বেশ, তাহলে বন্ধু আমরা এই যে এক্সের নিচে কিছু নেই মানে 1 লিখতে পারি। বেশ, এখন এই সমানের উপরে উপরে কেটে যায় আমরা জানি, তাহলে এক্স এক্স কেটে গেল। তাহলে বাঁ দিকে শুধু 1 আছে, সমান এটা হচ্ছে 25/4 ইন্টু টি, আর এই নিচের 100টা এইদিকে গুণ করলে ওপরে চলে আসবে, তাহলে ইন্টু 100। 1 ইন্টু 100 মানে 100 হয়ে গেল। বেশ, তো বন্ধু পরের লাইনে আমরা লিখতে পাচ্ছি যে 100, এই 25টা নিচে চলে আসবে, 4টা নিচে ছিল ওপরে চলে যাবে, তাহলে ইন্টু 4 সমানই হবে টি। তাহলে 25/4 100। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 4 4 16, তাহলে 16 থাকছে। তাহলে 16 সমান হচ্ছে টি, অর্থাৎ হচ্ছে কত বছরে দ্বিগুণ হবে বন্ধু? 16 বছরে দ্বিগুণ হবে। তাহলে কোনো আসল 6.14% হার সরল সুদে 16 বছরে কি হবে? দ্বিগুণ হবে। এটা হলো প্রথম প্রশ্নটার উত্তর। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্নটি। বন্ধু, দ্বিতীয় প্রশ্নটিতে বলছে, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত হচ্ছে 2:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত হচ্ছে 4:5 এবং ব্যবসায় মোট লাভ 3,500 টাকা হলে এ এর লভ্যাংশ কত? তাহলে দুজনের মূলধনের অনুপাত দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে যে এ ও বি এর মূলধনের অনুপাত, অর্থাৎ A/B সমান আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে 2:3 এবং B/C সমান হচ্ছে 4:5। দুজনের মধ্যেই বিটা কমন আছে। আমাকে A/B/C অর্থাৎ এ বি এবং সি এর মূলধনের অনুপাত এখান থেকেই আমাকে বার করতে হবে। প্রথমত দেখো বন্ধু, এখানে বিটা আমরা যদি দেখতে পাই তাহলে 3 হিসাবে দেখতে পারবো, আর নিচেরটাতে বিটা হচ্ছে 4 হিসাবে। যদিও এটা অনুপাত, তাহলে এই দুটোকে সমান করতে গেলে 3 আর 4-এর লসক হচ্ছে 12, তার মানে দুটোকেই 12 করতে হবে। তাহলে বন্ধু এখানে এই 3টাকে 12 করতে গেলে গোটাটাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 দুগুণে 8, যে একেও 4 দিয়ে গুণ করলাম, ইস্টু 4 3-এ 12। বেশ, এই 4টাকে আমরা 12 করতে চাইছি, তার মানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 3-এ 12 ইস্টু 5 3-এ 15। তাহলে প্রথমেরটাকে আমরা কত দিয়ে গুণ করলাম বন্ধু? প্রথমে দুটো অনুপাতকেই আমরা গুণ করেছি 4 দিয়ে, আর দ্বিতীয়তে যে এইটাকে 12 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হয়েছে দুটোকেই। দ্বিতীয়টাতে এই 4টাকে 12 করতে গেলে দুটোকেই 3 দিয়ে গুণ করতে হয়েছে। বেশ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে অতএব A/B/C সমান, কারণ দুটোতেই বিটা 12 হয়ে গেছে, এই যে বিটা দুটোতেই কী হয়ে গেছে? 12। তাহলে আমরা লিখতে পারবো যে 8:12:15, এই যে 8:12:15। তাহলে প্রথমত আমাকে A/B/Cটা বার করে নিতে হবে এভাবে। এরপরেতে বন্ধু আমাকে বলেছে যে এ এর লভ্যাংশ কত হবে। তাহলে আমরা লিখব যে অতএব এ এর লভ্যাংশ অর্থাৎ হচ্ছে এ এর লাভ কত হবে। মোট লাভ হয়েছে 3,500 টাকা, ইন্টু এ মানে হচ্ছে প্রথমটা অর্থাৎ 8/3-এর যোগফল,
তাহলে তিনটের যোগফল আকারে প্রথমে আমরা লিখছি 8 + 12 + 15 এত টাকা। এখন বন্ধু এটা হলো 3500 ইন্টু 8 / 3 যোগ করলে হলো 8 আর 12 হচ্ছে 20, 20 আর 15 মানে হচ্ছে 35। তাহলে 35-এর সঙ্গে 3500 কেটে গিয়ে হচ্ছে 100। তাহলে 8 × 100 মানে হচ্ছে 800 টাকা। তাহলে এর লভ্যাংশটা আমরা কত পেলাম বন্ধু? এর লভ্যাংশটা আমরা পেলাম 800 টাকা। এটা গেল 2-এর প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 3-এর দাগের প্রশ্নটি। 3-এর প্রশ্নটিতে বলছে 2x² + 3x + k = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে k এর মান কত? এখন বন্ধু আমাকে প্রথমে জেনে নিতে হবে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হচ্ছে ax² + bx + c = 0, যেখানে হচ্ছে এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা জেনারেল ফর্ম। এই সমীকরণটার নিরূপকটা হচ্ছে b² - 4ac। এই নিরূপকটা সমান যদি 0 হয়ে যায় বন্ধু, তাহলে বীজদ্বয় কী হয়ে যায়? বাস্তব আর সমান। তাহলে কি হয়ে যায়? বীজদ্বয় মানে দুটো বীজ আছে, তাহলে বীজদ্বয় বাস্তব ও সমান হয়। এইটাকে আমরা কাজে লাগাবো, এই গোটা বিষয়টাকে আমরা এক্ষেত্রে কাজে লাগাবো। তাহলে এখানে আমরা লিখব বন্ধু যে প্রদত্ত সমীকরণকে, অর্থাৎ যে সমীকরণটা দেওয়া আছে ax² + bx + c = 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, অর্থাৎ a এর মান কত হবে, b এর মান কত হবে, c এর মান কত হবে। এই দেখতে পাচ্ছি যে এখানে x² এর সঙ্গে a আছে, এখানে আছে x² এর সঙ্গে 2। তার মানে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে a সমান হচ্ছে 2। x এর সঙ্গে b আছে, এখানে x এর সঙ্গে 3 আছে, তার মানে b সমান হচ্ছে 3। এখানে c আছে কনস্ট্যান্ট টার্মটা, এখানে k আছে, তাহলে c সমান হলো k। এখন আমরা লিখব অতএব নিরূপক সমান হচ্ছে b² - 4ac। তাহলে b² এর জায়গায় লিখবো আমরা 3a² - 4 ইন্টু a এর মান হচ্ছে 2, তাহলে ইন্টু 2 ইন্টু c এর মান হচ্ছে k। এখানে আমাকে বলে দেওয়া আছে বীজদ্বয় বাস্তব আর সমান, তার মানে কি হবে বন্ধু? তাহলে আমরা লিখতে পারবো অতএব b² - 4ac সমান হচ্ছে 0। কারণটা আমরা পাশে লিখে দেব, যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, বীজদ্বয় বাস্তব আর সমান বলে নিরূপকটা শূন্য হয়েছে। তার মানে b² - 4ac এর মান পেয়েছি এটা, তাহলে 3² - 4 ইন্টু 2 ইন্টু k সমান হচ্ছে 0। বেশ, তো এখান থেকে বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে 3² মানে হচ্ছে 9 মাইনাস 4 দুগুণে 8k সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পাচ্ছি যে 8kটাকে ওদিকে নিয়ে গেলাম, অর্থাৎ 8k সমান হচ্ছে 9। তো এখান থেকে আমরা লিখতে পাচ্ছি যে k সমান হচ্ছে 9/8। এটা হলো অ্যান্সার, এটা হলো বন্ধু অ্যান্সার। বেশ, এটা গেল 3-এর দাগের প্রশ্নের উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 4-এর দাগের প্রশ্নটি। বন্ধু 4-এর দাগের প্রশ্নটিতে বলছে কি বলছে না, বলছে যদি x/y = 5:6 হয়, তবে 3x + 4y = 4x + 3y কী ধরনের অনুপাত? অর্থাৎ এই অনুপাতটা কত হবে সেখান থেকে আমরা বলে দিতে পারবো কী ধরনের অনুপাত। প্রথমত আমাকে দেওয়া আছে যে x/y সমান হচ্ছে 5:6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অনুপাত মানে বাই, তাহলে x/y সমান হচ্ছে 5/6। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x/5 সমান হচ্ছে y/6। এই যে ওয়াইটা উঠে গেল, 5টা নিচে নেমে গেল। এটা সমান আমরা ধরে নিচ্ছি কে হচ্ছে অশূন্য ধ্রুবক, তার মানে কে হচ্ছে নট ইকুয়ালস টু 0। বেশ, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বন্ধু যে x/5 সমান হচ্ছে কে, এই যে x/5 সমান হচ্ছে কে, তার মানে x সমান হচ্ছে 5k, আর y/6 সমান হচ্ছে কে, তার মানে y সমান হচ্ছে 6k। এই দুটো আমরা পেয়ে গেলাম। এখন আমাকে অনুপাত বার করতে দিয়েছে কার? এই দুটো 3x + 4y = 4x + 3y। এইটাকে বাই আকারে তাহলে আমরা লিখে নিচ্ছি প্রথমে। তাহলে লিখব এখন 3x + 4y / 4x + 3y। এই মানগুলোকে আমরা বসাচ্ছি। তাহলে 3
ইন্টু এক্সের মান হচ্ছে 5K, তাহলে 3 ইন্টু 5K প্লাস 4 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 6K, তাহলে 6K বাই আবার 4 ইন্টু এক্সের মান হচ্ছে 5K প্লাস 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 6K। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 5 3 15K প্লাস 4 6 24K বাই 4 5 20K প্লাস 3 6 18K। বেশ, এবার বন্ধু আমরা কি করব, এবার যোগ করে নিচ্ছি দুটোকে। তাহলে 15 আর 24, 5 4 4 9 আর 2 আর 1 3, তাহলে 39K বাই এটা হচ্ছে 38K। কে দুটো কেটে গেল, তাহলে এখান থেকে আমরা পেলাম 39/38। তার মানে আমরা পেলাম হচ্ছে, আমরা লিখতে পারি যে অতএব 3x প্লাস 4y ইস টু 4x প্লাস 3y, এই অনুপাতটা সমান হচ্ছে 39:38। এটা হচ্ছে বন্ধু উত্তর। বন্ধু এবার আমরা দেখে নেব 5 দাগের প্রশ্নটি। বন্ধু 5 দাগের প্রশ্নটি বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ। বলছে যদি সিওডি সমান 120 ডিগ্রি এবং বিএসি সমান 30 ডিগ্রি হয় তবে অ্যাঙ্গেল বিসিডি এর মান কত হবে। তো বন্ধু এই প্রশ্নটির জন্য অবশ্যই করে তোমাদেরকে প্রথমে একটা চিত্র অঙ্কন করতে হবে, যেখানে হচ্ছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বেশ, তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। প্রথমে আমরা একটা, তোমরা এটা কম্পাসের সাহায্যেও আঁকতে পারো বৃত্তটা। আমি প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম। এবার এখানে বলে দেওয়া আছে যে এবিসিডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকে নিচ্ছি। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এখানে নাম দিলাম এ বি সি ডি এবং ওটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বেশ, এখন বন্ধু সিওডি সমান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে সি এখানে হচ্ছে ও, এই বিন্দুটা হচ্ছে ও, তাহলে সিওডি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি লিখে দিলাম হচ্ছে 120 ডিগ্রি। আর বলে দেওয়া আছে অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে 30 ডিগ্রি। বিএসি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। বেশ, আমাকে বলেছে যে বিসিডি এই গোটা অ্যাঙ্গেলটার মান আমাকে নির্ণয় করতে হবে। বেশ বন্ধু, ও বিন্দুটা যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, আমি এই পাশে ও বিন্দুটাকে আরেকবার লিখে নিলাম। এখন আমি কি করছি, বি আর ও আর বি এই দুটি বিন্দুকে যোগ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে বিসি, এখানে একটা নাম দিয়ে দিচ্ছি পি, তাহলে বি এবং সি এর মাঝে তার মানে বিপিসি এই বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ হচ্ছে বিওসি, এবং বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। তার মানে আমরা জানি যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় অন্তস্থ কোণটা, অর্থাৎ অন্তস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারবো বন্ধু যে অতএব অ্যাঙ্গেল বিওসি সমান হচ্ছে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি। বেশ, তাহলে 2 ইন্টু অ্যাঙ্গেল বিএসি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা কত পেলাম, বিওসি অর্থাৎ এই কেন্দ্রস্থ কোণের মান পেলাম 60 ডিগ্রি। তো এখানে আমাকে লিখে দিতে হবে যে যেহেতু, এখানেই লিখতে হবে যে যেহেতু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, বেশ, এটা আমাকে এখানেই লিখে দিতে হবে। আচ্ছা, এরপরেতে বন্ধু আমরা দেখতে পাচ্ছি যে এই ওপরের কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এই নিচেরটা হলো 60 ডিগ্রি। তার মানে দুটোকে যোগ করে হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমরা লিখতে পারি যে অতএব অ্যাঙ্গেল বিওসি যোগ অ্যাঙ্গেল সিওডি এই অ্যাঙ্গেলটা, এই দুটো যোগ, বিওসি হচ্ছে 60 ডিগ্রি পেলাম, আর সিওডি এই মানটা দেওয়া আছে, সিওডি এর মান হচ্ছে 120 ডিগ্রি। তার মানে দুটোকে যোগ করে আমরা পেলাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে এই গোটা কোণটা হয়ে গেল সরল কোণ। তো এক্ষেত্রে বিডি
এই কর্ণটা ও বিন্দু দিয়ে গেছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এই সি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে অতএব হচ্ছে বিডি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী সরলরেখাংশ। কেন্দ্রবিন্দুগামী সরলরেখাংশ। তাহলে অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল BCD এইটা হচ্ছে 90 ডিগ্রি। কারণ কি বন্ধু, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখন অর্ধবৃত্তস্থ কোণ কিভাবে হলো বন্ধু? দেখো, আমি যদি এই দুটোকে এইভাবে চেপে দিই, তার মানে উপরের দিকে একটা অর্ধবৃত্ত তৈরি হয়েছে। যেহেতু এই বিডিটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস, বৃত্তটার ব্যাস, তাহলে এই উপরের অংশটা অর্ধবৃত্ত হিসাবে যদি আমরা ধরি, তার মানে এই কোণটা হয়ে গেল অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তাহলে আমাকে এখানে বলেছে যে বিসিডি কোণের মান কত না 90 ডিগ্রি। এটা হচ্ছে বন্ধু 5-এর প্রশ্নটির উত্তর। বেশ বন্ধু, এটা ছিল 5-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 6-এর দাগের প্রশ্নটি। 6-এর দাগের প্রশ্নটিতে বলছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। কেন্দ্র থেকে পি বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। বেশ, তাহলে প্রথমে তোমাদেরকে এরকম একটি ছবি এঁকে নিতে হবে। এটা কিন্তু বন্ধু ছবিটা প্রশ্নে দেওয়া থাকবে না। তো কি করতে হবে, প্রথমে একটা 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত টানবো, আর বহিস্থ বিন্দুটা হচ্ছে পি। এবার পি আর ও এই দুটি বিন্দুর মধ্যে আমাকে দূরত্ব নির্ণয় করতে হবে। যেখানে আমাকে বলে দেওয়া আছে ব্যাসার্ধটা, এই যে ও এটা হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে 5 সেমি, এবং স্পর্শক এই যে এখানে বলেছে যে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, অর্থাৎ এইটা হচ্ছে 12 সেমি। এপি এইটার দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি। এখন বন্ধু, একটা উপপাদ্য থেকে আমরা জানি এটা যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এরা পরস্পর লম্ব, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি বন্ধু যে ও এপি একটি সমকোণী ত্রিভুজ। বেশ, তাহলে ওএপি যদি একটি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে এইটা ওএ আর এপি এদের মধ্যে একটি হবে লম্ব, একটি হবে ভূমি, এবং ওপিটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি যে ও স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ হচ্ছে এপি স্কোয়ার সমানই হবে ওপি স্কোয়ার। এখন ওএটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ওএটা হচ্ছে 5, তাহলে এখানে আমরা লিখব 5 স্কোয়ার, প্লাস এপিটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, এই যে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি, তাহলে এটাকে আমরা লিখব 12 স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বন্ধু 25, 5 5 25, আর 12 12 হচ্ছে 144 সমান হচ্ছে ওপি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 169 অর্থাৎ 169 সমান হচ্ছে ওপি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 169 মানে 13 স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার সমান হচ্ছে ওপি স্কোয়ার। তো এখান থেকে আমরা লিখব যে ওপি সমান হচ্ছে 13। তাহলে ওপি সমান 13, অর্থাৎ কেন্দ্র থেকে ওই যে বহিস্থ বিন্দুটি তার দূরত্ব হচ্ছে 13 সেমি। তাহলে লিখব অতএব কেন্দ্র থেকে পি বিন্দুটির দূরত্ব সমান হচ্ছে 13 সেমি। এটা হলো বন্ধু 6-এর দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখে নেব 7-এর দাগের প্রশ্নটি। বন্ধু 7-এর দাগের অঙ্কটিতে বলছে যে ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি সমান হচ্ছে 90 ডিগ্রি এবং বিডি লম্ব হচ্ছে এসি। যদি বিডি সমান 8 সেমি এবং এডি সমান 4 সেমি হয়, তবে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রথমে আমাকে একটা ছবি এঁকে নিতে হবে। কীরকম না, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু এই যে বি কোণটা 90 ডিগ্রি বলেছে, তাহলে বি কোণটাকে 90 ডিগ্রি করে আমাকে একটা ছবি প্রথমে এঁকে নিতে হবে। বেশ, তো বন্ধু বি কোণটাকে 90 ডিগ্রি করে একটা ছবি আমরা প্রথমে এঁকে নিচ্ছি, সমকোণী ত্রিভুজ। এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা এঁকে নিচ্ছি, যেখানে বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যে বি কোণটা, তাহলে এখানে নাম দিলাম এ, এটা বি, এটা হচ্ছে সি। তাহলে বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি এটা হয়ে গেল।
এবার বলছে বিডি লম্ব হচ্ছে এসি, তাহলে বিডি এসির ওপরে লম্ব, তাহলে এসির ওপরে আমি একটা লম্ব টানলাম বিডি, এই যে বিডি, বিডি সমান হচ্ছে 8 সেমি, তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি বিডি এর দৈর্ঘ্য, এবং এডি সমান 4 সেমি, তাহলে এডি এইটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 4 সেমি। আমাকে বলছে যে সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে সিডি মানে এই পোর্শনটার দৈর্ঘ্য আমাকে বার করতে বলেছে। বেশ, তো বন্ধু উত্তরটার ক্ষেত্রে যেহেতু এবিসি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণটা সমকোণ এবং বিডি লম্ব এসি, তো এক্ষেত্রে আমরা লিখতে পারবো, কি লিখতে পারবো বন্ধু, না বিডি স্কোয়ার সমান বিডি, এই যে বিডি স্কোয়ার সমান হবে এডি ইন্টু সিডি, সমানই হবে এডি ইন্টু সিডি। তাহলে এই যে শর্তটা অর্থাৎ এই যে সমীকরণটা লিখলাম আমি, এটা হওয়ার জন্য কি হতে হবে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণটা সমকোণ এবং বিডিটা এসি এর উপর লম্ব হতে হবে, তাহলে আমরা লিখতে পারবো যে বিডি স্কোয়ার সমান হচ্ছে এডি ইন্টু সিডি। তাহলে এখান থেকে আমরা জানি যে বিডি এর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি, তাহলে আমরা বসিয়ে দিলাম 8 স্কোয়ার সমান এডি, এডি এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি, তাহলে 4 ইন্টু সিডির দৈর্ঘ্য আমাকে বার করতে হবে, তাহলে সিডিটা সিডি থাকলো। তাহলে এখানে আমরা জানি 8 স্কোয়ার মানে 8 8 64 সমান হচ্ছে 4 ইন্টু সিডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে সিডি সমান 4টা নিচে নেমে যাবে, তাহলে হচ্ছে 64/4, 4 16 64, তাহলে কেটে গিয়ে হলো 16। তাহলে সিডি এর দৈর্ঘ্য আমরা কত পেলাম বন্ধু, 16 সেমি, তাহলে সিডি এর দৈর্ঘ্য আমরা পেলাম 16 সেমি। বেশ, এটা গেল 7 দাগের প্রশ্নটির উত্তর। এবার আমরা দেখব 8 দাগের প্রশ্নটি। বন্ধু 8 দাগের প্রশ্নটিতে বলছে একটি ত্রিভুজের দুটি কোণের ষষ্ঠিক মান 65 ডিগ্রি ও 85 ডিগ্রি হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান আমাকে মানে রেডিয়ানে আনতে হবে, অর্থাৎ পাই রেডিয়ান দিয়ে উত্তর আনতে হবে। ষষ্ঠিক মান কিসে হয় বন্ধু, ডিগ্রিতে। বেশ, আমরা জানি যে একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল, ধরো একটা যে কোনো ত্রিভুজ আমি আঁকছি, এই ত্রিভুজটা নাম দিয়ে দিলাম এবিসি, এ বি সি। আমি ধরে নিচ্ছি দুটি কোণ বলে দেওয়া আছে, বি কোণটাকে আমি ধরলাম 65 ডিগ্রি আর এই সি কোণটাকে ধরলাম হচ্ছে 85 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমাকে কিসে বার করতে হবে, বৃত্তীয় মান বার করতে হবে, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে। তো প্রথমত বন্ধু আমরা জানি যে একটা ত্রিভুজের 3টে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে দুটো কোণ জানা আছে, তাহলে তৃতীয় কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের যোগফল। তাহলে আমরা লিখব অতএব তৃতীয় কোণটির মান সমান 180 ডিগ্রি হচ্ছে 3টে কোণের যোগফল, তার মধ্যে দুটো জানা আছে, তাহলে 180 থেকে বাকি দুটোর যোগফল বাদ দিয়ে দেবো, তাহলে হচ্ছে 65 ডিগ্রি যোগ হচ্ছে 85 অর্থাৎ 85 ডিগ্রি, তাহলে হলো 180 ডিগ্রি মাইনাস এটা হচ্ছে 150 ডিগ্রি, এই দুটোকে যোগ করে হচ্ছে 150 ডিগ্রি। তার মানে আমি পেলাম হচ্ছে 30 ডিগ্রি হচ্ছে তৃতীয় কোণটার মান, কিন্তু এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এবার ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে যেতে গেলে আমাদেরকে গুণ করতে হবে পাই/180 দিয়ে, তাহলে লিখব অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান সমান হচ্ছে 30 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তাহলে এখন কেটে যাবে, 3 6 18, তাহলে 6 হবে, তার মানে হচ্ছে পাই/6। এটা হলো তৃতীয় কোণটার মান, যেটা কিনা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 9 দাগের প্রশ্নটি। 9 দাগের প্রশ্নটিতে বলছে যে যদি ইউআই সমান xi - 25/10 হয় এবং সামেশন এফআই ইউআই সমান 20, সামেশন এফআই সমান 100 হয়, তবে এক্স বারের মান নির্ণয় করো। বেশ, প্রথমত বন্ধু আমরা জানি যে এক্স বার সমান, এটা সমান হয় এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ, এটা হচ্ছে সূত্রকার এক্স বারের, অর্থাৎ গড় নির্ণয়ের সূত্র। এবং এখানে আমরা জানি যে ইউআই সমান হয় xi মাইনাস এ বাই এইচ। তাহলে এই ইউআইটার সঙ্গে যদি আমরা যে ইউআইটা দেওয়া আছে, এই যে ইউআইটা তুলনা করি, তাহলে প্রথমত দেখতে পাচ্ছি এখানে এ এর জায়গায় কত আছে বন্ধু, 25। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব এ সমান হচ্ছে 25। আচ্ছা, নিচে হচ্ছে এইচ হয়, তাহলে এইচের মানটা হচ্ছে 10, এই যে নিচে এইচ আছে এখানে 10 আছে, তার মানে এইচ সমান 10। বেশ, তো এখানে আমরা বসাচ্ছি, তার মানে এর মানটা হচ্ছে 25 যোগ
সামেশন এফ আই ইউআই এর মান হচ্ছে 20 বাই সামেশন এফ আই মানে হচ্ছে 100 ইন্টু এইচ, এইচের মান হচ্ছে 10। প্রথমত একটা 0 0 কেটে দিলাম, এখানে ওপর নিচে একটা 0 0 কেটে গেল, তার মানে হলো 25 যোগ 2, তার মানে হলো 27। তার মানে এক্স আইয়ের মান আমরা পেলাম 27। বেশ বন্ধু, এবার আমরা দেখে নেব 10-এর প্রশ্নটির উত্তর। 10-এর প্রশ্নটি বলছে যদি আর কস থিটা সমান হচ্ছে 2√3 এবং আর সাইন থিটা সমান 2 হলে আর এবং থিটা এর মান নির্ণয় করো। তো বন্ধু, প্রথমত আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হয় 1, এটা আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হয় 1, এটাকে আমরা এক্ষেত্রে কাজে লাগাবো। তো তার জন্যে প্রথমত দেখতে পাচ্ছি যে দেওয়া আছে, এটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে। আর কস থিটা সমান হচ্ছে 2√3, তাহলে যদি আমি উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে এখানে পাবো আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 2√3 হোল স্কোয়ার হবে, 2√3 হোল স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা পাবো যে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 2 স্কোয়ার 4 আর √3 স্কোয়ার হচ্ছে 3। তার মানে এখান থেকে আমরা পেলাম যে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 4 3 12। বেশ, আচ্ছা, এবং আমরা লিখতে পারি এখান থেকে যে আর সাইন থিটা সমান 2, উভয় পক্ষকে বর্গ করে দিচ্ছি, তার মানে আর সাইন থিটা তার হোল স্কোয়ার সমান হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এটা হচ্ছে 2 নম্বর দিলাম, এটাকে 1 নম্বর দিলাম। তাহলে 1 ও 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। তাহলে এখানে আমরা লিখব যে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, বাঁ দিকে দুটোকে যোগ করছি, তাহলে প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এবার ডান দিক দুটোকে যোগ করব, 12 + 4, 12 + 4। এই যে প্রথমত বাঁ দিক দুটোকে যোগ করেছি, তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 12 যোগ 4, অর্থাৎ ডান দিকের দুটোর যোগফল। তো এখান থেকে আর স্কোয়ারটা যদি আমরা কমন দিই তাহলে পাবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 12 আর 4 16। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি দেখতে পেলাম বন্ধু, যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই যে এই মানটা হচ্ছে 1, তাহলে ওখানে 1 হয়ে গেলে হবে আর স্কোয়ার সমান হচ্ছে 16। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারবো সরাসরি যে আর সমান হচ্ছে 4 4 16, অর্থাৎ আর এর মানটা হচ্ছে 4। নেগেটিভ হবে না, কারণ হচ্ছে আর হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স নেগেটিভ হয় না, তাহলে আর এর মানটা পেলাম 4। এবার যে কোনো একটাতে বসিয়ে দেবো যে আর সমান হচ্ছে 4। তাহলে আমি প্রথমটাতেই যদি বসাই, কোনটাতে না আর কস থিটা সমান হচ্ছে 2√3, এখানেই যদি আমরা বসাই আর কস থিটা সমান হচ্ছে 2√3, এবার আমরা আর এর মানটা বসাচ্ছি থিটার মানটা বার করার জন্য। তাহলে আর এর মানটা হচ্ছে 4, তাহলে 4 কস থিটা সমান হচ্ছে 2√3। তাহলে আমরা লিখতে পারি যে কস থিটা সমান হচ্ছে 2√3/4, 2 2 4। তার মানে আমরা পাচ্ছি যে কস থিটা সমান হচ্ছে √3/2। কস কত ডিগ্রির মান √3/2 হয় বন্ধু? কস 30 ডিগ্রি। তাহলে আমরা লিখব √3/2 এর জায়গায় লিখলাম কস 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেলাম যে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা একটা উত্তর, যে এখানে চেয়েছিল যে থিটার মান কত, তাহলে এটা একটা উত্তর, এবং আর এর মান হচ্ছে হলো 4, এটা একটা উত্তর। বেশ, পরের ভিডিওতে আমরা বন্ধু 11 থেকে 20 পর্যন্ত এই 10টি প্রশ্নের উত্তর আমরা জানব। এই প্রশ্নগুলিকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আবার তোমাদের সামনে হাজির হব পরের ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।